সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় চলছে হরতাল, জনভোগান্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ার মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। ময়মনসিংহে ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিয়ে নারী চক্রের প্রতারণা, ব্ল্যাকমেল, মারধরের শিকার কয়েকজন, পুলিশের অভিযানে আটক 2। আমাকে রাত বাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায় টাকাটা তুলে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য। আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আজ থেকেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয় রাকসু প্রতিনিধিদের। নিখোঁজের প্রায় 36 ঘণ্টা পর নেত্রকোনায় ধনু নদে ভেসে উঠল 3 জনের মরদেহ। পরিবারের আহাজারি, উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপার হাতিয়ার মানুষের। হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো। যাত্রীজনের চাপ, মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিস্ক নিয়ে ট্রলারে উঠে স্পিডবোটে উঠে। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায়। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বৈরী আবহাওয়াতেও থেমে নেই সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি। আজও সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে। মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি, এর মাঝেই সরব এই জনপদ। বৈরী আবহাওয়াতেও মহাসড়ক অবরোধ করে চলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। সেই ধারাবাহিকতায় আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা। আমাকে সম্পদ না দিবে তবে তো আমরা চালাই যাব, তাতে যতদিনই হোক দিনই 24 ঘন্টা চলে। ভাঙ্গার মাটি ছাড়বো না, নগরকান্দা যাব না, এর জন্য যে কয়দিন আন্দোলন করা লাগে আমরা করব। কাফনের কাপড় মাথায় বেঁধে এই সংগ্রাম চালিয়ে যাব। যাত্রীবাহী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করলেও আটকা পড়ে পণ্যবাহী যানবাহন। দিনের পর দিন চলা এই দুর্ভোগে অতিষ্ঠ চলাচলকারীরা। কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ গন্তব্যে। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। সেই সকাল 6টা থেকে এইভাবে একবার ভ্যান, একবার রিক্সা, একবার অটো, এইভাবে যাচ্ছি। কোনো গাড়ি পাচ্ছি না, আমরা হেঁটে যত যাওয়া যায়। এখন কি করবো? সারা রাত জাম ঠেলে এসে আমরা ভোর 6টায় এখানে জামে পড়েছি। গাড়ি না পেয়ে এখন যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। যশোর দিয়ে ফেলে ভেঙে যাইতে হবে, তাছাড়া কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে না দাঁড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে, পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। পাবনা ১ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়া উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সর্বদলীয় সংগ্রাম কমিটির হরতালে বন্ধ উপজেলার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। তবে বিকল্প পথে রাজধানীমুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটা গাড়ি ছিল, গাড়িটা নিতে পারি নাই, প্লাস তার প্রায় 1 ঘন্টাতে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছি। জানতাম না যে অবস্থা, সেখানে আইসা দেখি যে এই অবস্থা, গাড়ি ঘোড়া আটকা রয়েছে, আমিও যাইতে পারতেছি না। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলের মধ্যেই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সচিবালয়ে বৈঠক শেষে জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান। বলেন, যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরিদপুর এবং পাবনা থেকে আমাদের 2 সহকর্মী যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছে সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছে। হিমেল, অবরোধ কর্মসূচি কি এখনো চলছে? আর বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়ার কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এই বিষয়ে কি জানতে পারলেন? নাবিলা, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটা ভাঙা বাস স্ট্যান্ড এলাকা, এবং এটি হচ্ছে যে বর্তমান যে আন্দোলন বা অবরোধ চলছে সেই আন্দোলন অবরোধের প্রধান স্পট যেটি, সেটি কিন্তু এই এলাকাটি। এখানে কিছুক্ষণ আগে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসতে দেখেছি এবং তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। যে বিষয়টি হচ্ছে, আজকে যে আন্দোলন এটি হচ্ছে 3য় দফায় প্রথম দিনের আন্দোলন, অর্থাৎ 5ম দিনের আন্দোলনও বলা চলে। সেই আন্দোলন বা সেই অবরোধ কার্যক্রম চলছিল। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হয়েছে, কথা বলা হয়েছে। এই আন্দোলনটি ছিল আসলে দিনের বেলাতে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টায় অবরোধটি তুলে নেওয়ার কথা ছিল। তো প্রশাসনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, আমরা দেখতে পেরেছি। এবং তার পরবর্তীতে এখানে একটি সমাবেশ করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা যেটি জানিয়েছে বক্তব্যে, যে প্রশাসনের অনুরোধে তারা এই আন্দোলনটি বা অবরোধ কার্যক্রমটি 6টা পর্যন্ত চলার কথা ছিল, সেই কার্যক্রমটি তারা আধ ঘন্টা এগিয়ে নিয়ে এসে 5:30টায় তাদের যে অবরোধ কার্যক্রম সেটি আজকের মতো তারা সমাপ্ত করবেন। আগামীকালকে তাদের যে কার্যক্রম ঘোষণা করা আছে, যে অর্থাৎ 3 দিনের যে অবরোধ কর্মসূচি, সেই কর্মসূচির আগামী দিনের যে অবরোধ কর্মসূচি সেটি আসলে বলবৎ থাকবে, এমনটাই কিন্তু এই সমাবেশ থেকে জানানো হয়েছে। প্রশাসনের সাথে আমরা যেটা কথা বলেছি, জানতে পেরেছি যে তারা কিন্তু বিকাল থেকেই যে চেষ্টা করেছিল যে, এবং তাদের সাথে প্রথম দিকে আলোচনা করেছে যে এই আন্দোলন বা অবরোধ তুলে নেওয়ার জন্য। তাদের কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা 6টা থেকে 5:30টায় এই অবরোধ ভাঙা থেকে জানাচ্ছিলেন হিমেল। বিস্তারিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, পাবনায় হরতালের খবরাখবর জানাতে যুক্ত আছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, হরতাল তো চলছে, এর প্রভাব কতটুকু পড়েছে জনজীবনে, কি অবস্থা দেখছেন রাস্তাঘাটের, বিস্তারিত জানাবেন। সোহার, আসলে জনজীবনে প্রভাবের কথা যদি বলি, সকাল 6টা থেকেই আন্দোলনকারীরা এই পাবনা ঢাকা যে মহাসড়ক আছে বেড়া উপজেলার সিএমবি মোড়ে তারা দাঁড়িয়ে কিন্তু সেই হরতাল পালন করছে, এবং তারা সকাল থেকেই এই মোড়টিকে অবরোধ করে যান চলাচল বন্ধ রেখেছে। তবে পাবনা থেকে রাজধানী ঢাকা রুটে যে যানবাহন সেগুলো বিকল্প রাস্তা, অর্থাৎ নাটোর বেলপাড়া দিয়ে সিরাজগঞ্জ হয়ে রাজধানীতে যাচ্ছে। তবে বগুড়া সিরাজগঞ্জ যান চলাচল বন্ধ রয়েছে, এবং
মাল বোঝাই যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আটকা পড়েছে এবং বেড়াতে যে নৌবন্দর রয়েছে বিশালিকা নৌবন্দর সেই নৌবন্দরও তারা বন্ধ করে রেখেছে, নৌ চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছে তাদের দাবি সেই পাবনা 1 আসন পূর্ণবহাল না করা পর্যন্ত তারা সেই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে হরতাল 6টার সময় হরতাল শেষে তারা আবার সর্বদলীয় যে কমিটি করা হয়েছে তারা বসার পরে তারা আগামী দিনে কি কর্মসূচি গ্রহণ করবে সেটি তারা করবে। তারা বলছে যে আসলে তারা যে আগে বেড়ার সঙ্গে সাথিয়ার সঙ্গে বেড়ার এক অংশ যুক্ত ছিল সেটিকে পুনর্বহাল করতে হবে। তারা এখন তাদেরকে সুজানগর উপজেলার সঙ্গে একত্রিত করে পাবনা 2 আসনের সঙ্গে এক করা হয়েছে। তারা এটা না মেনে তারা বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আগামী দিনেও কর্মসূচি চালিয়ে যাবে। সোহাগ, কলিত আপনাকে ধন্যবাদ। আনুষ্ঠানিক বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিকে এদিন জুলাই-আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই-আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন তাহলে সতর্ক হতে হবে আপনাকে, কারণ ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন। বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেল করছে প্রতারক চক্র। এ ঘটনায় 2 তরুণীকে আটক করেছে পুলিশ। এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য। ময়মনসিংহ নগরীর বুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এই ঘটনা। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। অভিযোগ, ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি। মারধরের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নিয়ে নেয় তারা। একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে 1 রুমের বাসা ভাড়া দেওয়া হবে। আমি যখন রুমে ঢুকি, রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 নারী সদস্যকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে।
আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায়, টাকাটা তুলে 4:40-এর দিকে হেলথ অফিসের গলি দিকে আমাকে নামাই দেয়। পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করত প্রতারণা। নানান ধরনের লোভ লালসা সম্পন্ন কথাবার্তা বলবে। তাদের যে গ্রুপ, প্রথম গ্রুপটা এই গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য, আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। সিন্ডিকেটের মূল হোতা 2 জন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশ বলছে এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করত তারা। নগরীতে আরো একাধিক এ ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে, তাদের শনাক্তে অভিযান চলছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়ার কার্যক্রম চলছে। সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বর দেওয়া হচ্ছে। এরপর থেকেই শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশন জানায় 2 ভিপি সহ 14 জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাকসুতে প্রার্থী হয়েছেন 249 জনের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন আর এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার রয়েছেন 28,905 জন। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আরো জানবো। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, চূড়ান্ত তালিকা প্রকাশ কার্যক্রম কি শেষ হয়েছে? প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার খবর জানাবেন। সোহার, আনুষ্ঠানিক প্রচারণা একদমই হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, আমার ঠিক বাম পাশে প্রার্থীরা রয়েছে, তারা একটু আগেই সকলে ব্যালট নাম্বারটি পেয়েছে এবং যে যার মতো আসলে কে কত আসলে ব্যালট পেয়েছেন সেটা দেখানোর চেষ্টা করছেন তারা। কেউ 1 পেয়েছেন, 2 পেয়েছেন, 3 পেয়েছেন, কেউ 5 পেয়েছেন এবং কেউ যারা 10-এর অধিক পেয়েছেন তাদের আসলে মন একটু খারাপ হলেও যারা 10-এর ভেতরে পেয়েছেন তারা অনেকটাই আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা এই সিনেট ভবনে একটু আগেও কিন্তু এখন উৎসবমুখর পরিবেশ ছিল, এখনও কিন্তু সেই উৎসবমুখর পরিবেশ রয়েছে। আমি দেখতেই পাচ্ছি যে যারা প্রার্থী রয়েছেন রাকসু সকলে কিন্তু হাত দেখিয়ে তাদের যে ব্যালট নম্বরটি সেই নম্বরটি দেখানোর চেষ্টা করছেন। বলা যায় যে একটি সবাই একদমই সব প্রার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং গণসংযোগ একটু আগে কিন্তু তারা বাইরে করেছেন এবং এই সিনেট ভবনের সামনেই সকল প্রার্থীরাই তাদের একে অপরের জন্য তারা ভোট চেয়েছেন এবং বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত মোট 10টি কিন্তু যে প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের বাইরেও আমরা দেখেছি যে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সকলে একত্রিতভাবে একে অপরের জন্য ভোট চেয়েছেন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা শেষে কিন্তু বিকেল 3টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই সিনেট ভবন রয়েছে, সিনেট ভবনে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা শেষে ব্যালট নম্বরটি দেওয়া হয়েছে এবং এরপরে প্রার্থীরা সকলেই তাদের যে হ্যান্ডবিল সেগুলো তৈরি করে একদমই বাইরে সকল একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণায় ব্যস্ত থাকবেন। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। নেতিবাচক রাজনীতি এড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক চর্চা বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। বলছেন, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে যা যা করা প্রয়োজন সবই করবেন তারা। আজ ক্যাম্পাস বন্ধ থাকলেও হলে হলে নবনির্বাচিত জাকসুর প্রতিনিধিরা আনন্দ উদযাপন অব্যাহত রেখেছেন। মিষ্টিমুখ করানো হয় শিক্ষার্থী ও কর্মচারীদের। পরে নবনির্বাচিত ভিপি ও জিএস জানান, দায়িত্ব নেওয়ার প্রথম 100 দিনে শিক্ষার্থীদের একাডেমিক কাজে বেশি গুরুত্ব দেবেন তারা। এছাড়া জুলাই চেতনাকে ধারণ করে পরাজিত শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান অব্যাহত রাখা হবে। নির্বাচনে পরাজিত প্রার্থীদের সাথে নিয়ে কাজ করার কথা জানান জাকসু নেতারা। এদিকে গণতান্ত্রিক ও উদারপন্থী ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে জাকসু প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। বলেন, গবেষণা নির্ভর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে জাকসু প্রতিনিধিদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে।
শিক্ষার্থীরা যাতে তাদের গবেষণা কার্যে এবং শিক্ষক যারা আছেন যারা বিভিন্ন গবেষণা করতে চান যাতে সুযোগ সুবিধাটুকু পান, আধুনিকতার সাথে তাল মিলে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি অটোমেশন আওতায় নিয়ে আসা, যাতে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের সেই সর্বোচ্চ সুযোগ সুবিধাটুকু ভোগ করতে পারেন। জুলাইয়ে যারা হামলাকারী ছিল তাদের বিচারটাকে নিশ্চিত করা, এই ক্যাম্পাসটাকে আরও নিরাপদ এবং এই ক্যাম্পাসটাকে আরও সহিষ্ণু ক্যাম্পাস গড়ে তোলা, সেই জায়গাটা আমাদের মূল ফোকাস থাকবে। যতটুকু যৌক্তিক জায়গা রয়েছে সমাধান করা সেই জায়গাগুলো অ্যাড্রেস করবো এবং একই সাথে আমরা আসলে এই ক্যাম্পাসের সার্বিকভাবে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি ফিরিয়ে আনবো বলে আমরা শুরুর দিকে মনে করছি। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদে স্পিডবোট ডুবিতে নিখোঁজ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পরে সকালে 5 এলাকায় মরদেহগুলো ভেসে ওঠে। এর আগে শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে নৌডুবির ঘটনা। কথা ছিল নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে বাড়ি ফেরার, তবে ভাগ্যের কি নির্মম পরিহাস। 4 জনকে বাড়ি ফিরতে হলো কাফনের কাপড় গায়ে জড়িয়ে। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পর নেত্রকোনার খালিয়াঝুড়ির ধনু নদের পাড়ে শিরিন আক্তার ও লায়লার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরই কাছাকাছি আরেক জায়গায় ভেসে ওঠে শিশু সামিয়া আক্তারের মরদেহ। পরে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। আমরা 5 থেকে আসার পথে ফেসবুক নিয়ে একটা নৌকার মধ্যে ধাক্কা লাগছে। 4 জন লোক মারা যায়, আমার 2 জন শিশু আর 2 জন মোটামুটি প্রাপ্তবয়স্ক ছিল, তারা পারে উঠতে পারে নাই। খবর পেয়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গত 2 দিন যাবৎ আমাদের ডুবুরি দল এবং স্থানীয় জনগণ ব্যাপক উদ্ধার তৎপরতা করে আজকে সকাল পর্যন্ত 4টি লাশই উদ্ধার করতে সক্ষম হয়েছে। তা আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বিধি মোতাবেক যে সাহায্য প্রদান করার নিয়ম আছে, আমরা খুব দ্রুত এই সাহায্যটা তাদের হাতে পৌঁছে দিব। এর আগে শুক্রবার রাতে 5হাট গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্পিডবোটে ঘুরতে বের হয় বরের আত্মীয় স্বজনরা। তবে মাছ ধরার একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় নৌযানটি। বাকিরা কোনো রকমের সাঁতরে উঠলেও তলিয়ে যায় শিশুসহ 4 জন। তাদের মধ্যে 7 বছর বয়সী উষামনির মরদেহ শনিবার উদ্ধার করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। ঝুঁকি নিয়ে বাসিন্দারা উত্তাল মেঘনা পাড়ি দেন ট্রলার, স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায়। বৈরী আবহাওয়ায় সি ট্রাক বন্ধ থাকলে অতিরিক্ত যাত্রী ও বিভিন্ন মালামাল নিয়ে চলে কাঠের নৌকা। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। উত্তাল মেঘনার ঢেউয়ের মাঝে ট্রলারে এমন ঝুঁকি নিয়েই স্থানীয়দের চলাচল। উপজেলায় প্রায় 7.5 লাখ মানুষের বাস, অথচ জেলা শহরে যাতায়াতের জন্য বিআইডব্লিউটি এর সি ট্রাক রয়েছে মাত্র 2টি। 250 কিছু বেশি যাত্রী ধারণ ক্ষমতার এই নৌযানে বেশিরভাগ সময়ই 3 থেকে 400 যাত্রী পারাপার হয়। ট্রলার ও স্পিডবোটগুলোও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এতে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। হাতিয়ার মানুষ কত যে নিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না। জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন এখানে আসতে আসি, যাত্রী অনেক চাপ, মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিস্ক নিয়ে ট্রলারে উঠে, স্পিডবোটে উঠে। আবহাওয়া প্রতিকূল থাকলে বন্ধ থাকে সি ট্রাক চলাচল। মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। সেই সময়টায় জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে হলে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চড়তে হয় ট্রলারে। নৌপথে যে সমস্যা, আমাদের প্রয়োজন ফেরি, আমরা ফেরি পাচ্ছি না। দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করতেছি ফেরির জন্য। নৌপথে যে যাতায়াত ভালো হয়, সরকার এই জন্য একটা পদক্ষেপ যেন দ্রুত নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নোয়াখালী হাতিয়া নৌরুটে ফেরি চালুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নৌযানে অতিরিক্ত যাত্রী পারাপার ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি। হাতিয়ার নৌযানগুলোতে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। আমরা এই বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক আছি। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট করে তাদেরকে শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নৌযাত্রা নিরাপদ করতে সি ট্রাকের সংখ্যা বাড়ানো সহ দ্রুত ফেরি চালু করা হবে এমন প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
গাজীপুরে গেঞ্জি তৈরির মার্কেটে আগুন লেগে অন্তত 17টি দোকান পড়েছে। ভোররাতে মহানগরের চন্দনা এলাকায় একটি টিন শেড মার্কেটে হঠাৎই আগুন লাগে। পরে চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় রফিক কাউন্সিলের টিন শেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। রংপুরে প্রাণী সম্পদ বিভাগের এক কর্মশালায় ভার্চুয়াল প্রেজেন্টেশনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি থাকা নিয়ে ক্ষোভ দেখা দেয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এই ঘটনা ঘটে। ভার্চুয়াল প্রেজেন্টেশনে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি প্রদর্শিত হলে হইচই শুরু হয়। পরে উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, এটি গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ হটলেও তার অনেক রূপ এখনো বিদ্যমান, যার প্রতিফলন বিভিন্ন সময় দেখা যায়। তিনি আরো বলেন, যদিও প্রকল্পের কোঅর্ডিনেটর ভুলক্রমে এটি হয়েছে বলে ক্ষমা চেয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি ইচ্ছাকৃত হয় এটা একটু আসলে অবমাননাকর। হ্যাঁ, এটা যথেষ্ট অবমাননাকর। এই অন্তর্বর্তীকালীন এবং এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি থাকা কোনো মতে গ্রহণযোগ্য নয়। আমাকে তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে, তিনি ক্ষমা চেয়েছেন। সিলেটে সাদা পাথর লুটের অন্যতম অভিযুক্ত শাহাবুদ্দিনকে গ্রেফতারের পর জেলা হাজতে পাঠানো হয়েছে। গতরাতে নগরীর কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে গত 11 আগস্ট তার কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতির পদ স্থগিত করে বিএনপি। এ সময় বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি, দখলসহ বিএনপি নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহাবুদ্দিনকে পদ স্থগিত করা হয়েছে। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে পুরাতন 3 নম্বর কূপের নতুন একটি স্তর থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে চলছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা। প্রতিদিন মিলবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। উত্তোলনযোগ্য গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে সকাল থেকেই পরীক্ষা নিরীক্ষা করছেন কর্মকর্তারা। সন্ধ্যা 6টার দিকে চূড়ান্ত পরীক্ষা শেষে জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ জানায়, এই কূপে মজুদ রয়েছে প্রায় 25 বিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 10 বছর এই কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে। গত 12 জুলাই প্রায় 73 কোটি টাকা খরচ করে রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপটি ওয়ার্ক ওভার কার্যক্রম হাতে নেওয়া হয়। সবশেষ 7 সেপ্টেম্বর প্রাথমিকভাবে এই কূপের ওপরের একটি স্তরে গ্যাসের সন্ধান মেলে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আহলে হাদিস মসজিদের ইমাম, খতিব ও দায়ীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালা হয়। এ সময় সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওলাদ হুসাইন। কর্মশালায় অংশ নেওয়া 225 জন ইমাম ও খতিবের মাঝে সনদ বিতরণ করা হয়। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। এখন তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। টানা বৃষ্টির মধ্যেও শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। সঙ্গীত শিল্পী, শ্রোতা, ভক্ত, অনুরাগীরা শিল্পীকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন। তারা জানান, ফরিদা পারভিনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। বলেন, লোকসঙ্গীত ও লালন গীতিকে সবার কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরিদা পারভিন। শনিবার রাত 10:15 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ফরিদা পারভিন। আমি আমার এলাকার এক বড় বোনকে হারিয়েছি। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো। লালন ভক্ত অনুরাগী যারা আছেন ফরিদা ম্যামের, তারা আজকে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। আমি নিজেও হয়তো উনি যখন ছিলেন এই উপলব্ধিটা করতে পারিনি, কিন্তু উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। একজন ফরিদা পারভিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মহাপ্রস্থানের মতো। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।